যখন স্ক্রিপ্টটা পড়েছি অ্যাকচুয়ালি আমি বলেছিও আসলে আমাকেও হচ্ছে বাশারের মতো অন্য আরেকটি চরিত্রের জন্য প্রথমে বলা হয়েছিল। এরপর যখন আমি স্ক্রিপ্ট পড়ি আমি তো মুগ্ধ বিমোহিত। আমার মনে হলো এই কথাটা আমরা সব জায়গায় শুনে থাকি, পোয়েট্রি ইন মোশন। আমি সত্যি কথা বলতে জীবনে ওই স্ক্রিপ্টটা পড়ে প্রথমবার উপলব্ধি করেছি যে পোয়েট্রি ইন মোশন কাকে বলে। তো তখন আমি উজ্জ্বল ভাইকে বললাম যে উজ্জ্বল ভাই এই যে এই চরিত্র এই চরিত্র বনলতা সেন কিনা জানি না, এটা যদি আমাকে মানে আমার যদি করবার সুযোগ হয়, আপনি যদি মনে করে থাকেন যে আমি পারবো, আমি এটা করতে চাই। তারপর উজ্জ্বল ভাই বলল, কিছুই বলেনি তখন। তারপর অনেক দিন পর দেখলাম আমার কাছে কল আসলো এবং বলল যে আপনি তো ইচ্ছে প্রকাশ করেছেন, একটু আসেন দেখি অডিশন দিয়ে যান। তো আমাকে একরকম করে কস্টিউম পরে আসতে বলা হলো, একরকম সাজ এসেই বোধহয় করেছিলাম, একরকম মেকআপ দেওয়া হলো। স্ক্রিপ্ট দেওয়া হলো এবং বিশ্বাস করেন আমার ফিল্ম যখন আপনারা দেখবেন সবচেয়ে কঠিন যে সিকোয়েন্সটি সেটি আমাকে ওই সংলাপগুলোই আমাকে বা ওই সিকোয়েন্সটাই দেওয়া হয়েছিল অডিশনের জন্য সেই সময়। যাই হোক, তো এরকম আমি এখন বলতে গিয়ে আমার মনে পড়ছে, তো আমি ভয় পাচ্ছি কারণ এত ভয়ঙ্কর ছিল মানে ওই সময় আমার অডিশন দেওয়াটা। তো একবার নয়, দুইবার নয়, আমি 3বার অডিশন দিই। 3বার। কেন 3বার দিয়েছিলাম আমি ভুলে গেছি। আমার মনে উজ্জ্বল ভাই বলতে পারবে ভালো, আরও মেকশিওর করার জন্য পাশ দিয়ে বলছে। 3বার অডিশন দিয়েছি আমি। এই তো এরপর উজ্জ্বল ভাই বলল যে আমি আপনাকে এত কঠিন চরিত্র দিয়েছি বা অডিশনের জন্য বলেছি যে এটাতে যদি আমার মনে হয় আপনি কোনো রকম উতরে যাচ্ছেন বা আপনার কোথাও পৌঁছাচ্ছেন, তাহলে বাকি সিনগুলো আপনাকে দিয়ে হয়ে যাবে। তো এভাবেই আসলে 3 নম্বর অডিশনের পর আমি জানতে পারি যে আমি আমার এই চরিত্রটি করছি। আর অবশ্যই চ্যালেঞ্জের। আপনি যেটা বলছেন যে কল্পনা সবার মধ্যেই, সাহিত্য বা কবিতা এমন একটি জিনিস, এটা তো আসলে পাঠকের উপর নির্ভর করে যে সে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। তার কল্পনার জগতে সে নিজের মতো করে অনেক দৃশ্য দেখতে পায়। সবার জন্যই সেই দৃশ্যগুলো আলাদা। কিন্তু আপনারা বনলতা সেনে যে বনলতাকে যদি আপনারা আদৌ দেখতে পান, সেটা আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনা। সো তিনি তার কল্পনায় যেভাবে দেখেছেন সেই কল্পনাটাকে আপনাদের সামনে তুলে ধরেছেন। সেটা আপনাদের কল্পনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার মনে হয় উজ্জ্বল ভাই শুধু চেয়েছেন তার কল্পনাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো চাপ তো অবশ্যই ছিল। আমরা অনেক চাপের মধ্যে থেকে রিহার্সাল করেছি, অনেক চাপের মধ্যে থেকে শুটিং করেছি, কারণ এত বড় একটা ফিল্ম স্ক্রিপ্ট এবং প্রত্যেকের চরিত্র। আমরা যখন সিনেমা দেখছিলাম তখন আমরা গল্প করছিলাম পরে, সিনেমা দেখার পরে, যে আচ্ছা আমরা শুটিংয়ের টাইমে কোনো ছবি তুলিনি বা নিজেরা একটু আড্ডা দিইনি, আলাপ করিনি। এতটাই চাপ ছিল আমাদের উপর। সারাক্ষণ আমরা সিন সিকোয়েন্স, আমাদের সংলাপ এটার ভেতরেই ছিলাম। এই পুরো সিনেমাটা আসলে আমাদের নির্মাতার কল্পনা। আমি কোথায় জানি উজ্জ্বল ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম যে আপনার সকল সৃষ্টিগুলো আপনার স্বপ্নে আসে না দুঃস্বপ্নে যেন আসে, দুঃস্বপ্নে আসে। তো ওনার কল্পনায় উনি বাস্তবায়ন করছিলেন এবং উনি সবসময় এত মানে আমার কাছে মনে হয় যে উনি যেটা দেখে ফেলেন ওনার কল্পনাতে, উনি একদম হুবহু সেটা চান এবং সেটা অ্যাচিভ করার জন্য আই থিঙ্ক সময়ের যে ব্যাপারটা, এটাও আরেকটা কারণ। আমার মনে আছে যে একদিন সোহেল মণ্ডল এবং নাজিবা বাশারের শ্যুট হচ্ছিল এবং আমি সেখানে, যেহেতু আমার বাসার কাছে শ্যুট হচ্ছিল, আমি ভিজিট করি। তা আমি গিয়ে দেখলাম যে শ্যুট এখনও শুরু হয়নি। কেন? কারণ সেটে যেই গাছগুলো এসেছিলো, প্ল্যান্টস এসেছিলো, সেটা উজ্জ্বল ভাইয়ের পছন্দ হয়নি। তো উনি শুটিং সেট রেখে নিজেই গাছ কিনতে চলে গেলেন এবং পরে দেখলাম টব নিয়ে উনি ঢুকছেন সেটে। তো এই হচ্ছে উনি, তো মাসুদ হাসান উজ্জ্বল। তো উনি যেটা ভেবে ফেলেন, উনি আসলে চেষ্টা করেন যে সব কিছু দিয়ে যত দূর পারবেন উনি ওটার কাছাকাছি পৌঁছতে।
অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের সকলেরই আসলে এই একটাই দায়িত্ব ছিল যে এই চরিত্রগুলোকে, আমাদের সকলের চরিত্রগুলোকে উজ্জ্বল ভাই যেভাবে কল্পনা করেছেন আমরা যাতে তার কাছাকাছি, তার কল্পনার কাছাকাছি পৌঁছতে পারি। তো আমাদের রেফারেন্স উজ্জ্বল ভাইই ছিল, আমাদের ম্যাটেরিয়ালও উজ্জ্বল ভাই ছিল স্টাডির। তো উনি যেভাবে বলেছেন আমাকে তো একবার উজ্জ্বল ভাই বললোই আপনাদের সামনে যে আমার ভয়েস মডিউলেশনের জন্য আমাকে অনেক ভাইয়া অনেক লিঙ্ক পাঠিয়েছিলেন আমার হোয়াটসঅ্যাপে, এবং আমার প্রতিদিন আমি তখন বলেছিলাম ফাঁকিবাজি একটা কারসাজির জন্য যে আচ্ছা এখন আমি রিহার্সালের টাইমে কেন এই এই ভয়েসের এক্সারসাইজ করব, ডাবিং তো অনেক দেরিতে আছে, ডাবিংয়ের আগে করব। বলে না, এখন থেকে ওই ভয়েসটা আনলে ওই অ্যাক্টিংয়েও ওই ভয়েসের প্রভাবটা ওই অ্যাক্টিংয়েও আসবে। তো আমি সেই জানুয়ারি থেকে আমরা শুরু করি, 2023-এর জানুয়ারি থেকে আমরা হচ্ছে রিহার্সাল শুরু করি। এরপর তো বললো 1.5 বছর। সো ডাবিং তাহলে বুঝেন কখন। এই পুরো সময়টা জুড়ে আমি একটা দিনও বাদ দিইনি এই ভয়েসের এক্সারসাইজ। আমি প্রতিদিন 20 মিনিট থেকে আধ ঘন্টা এই এক্সারসাইজগুলো করতাম। আমাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজও দিয়েছিল বডি ফ্লেক্সিবিলিটির জন্য। তো আমি সব করতাম, এবং সংলাপ থেকে শুরু করে এক্সপ্রেশন, ছোট ছোট যত যত বিষয় আপনারা দেখবেন ফাইনালি সিনেমাতে, এটা উজ্জ্বল ভাই ধরিয়ে দিয়েছেন।